নমস্কার, আমি ডায়েটিশিয়ান তামান্না সরকার। যেরকমটা কথা ছিল, আজকের সেশন থাইরয়েডিজম নিয়ে, প্রেগনেন্সি নিয়ে এবং উইন্টার সিজন নিয়ে। কারণ আমরা দেখে থাকি উইন্টার সিজনে যখন এই শীতকালটা পড়ছে বা আগামী যে 2-3 মাস শীতকালটা স্থায়ী হবে, সেই সময়টা দেখা যায় যে আমাদের যাদের মধ্যে যে সমস্ত পেশেন্টরা থাইরয়েডিজমের শিকার বা যাদের আমরা হাইপোথাইরয়েডিজম অথবা হাইপারথাইরয়েডিজমের পেশেন্ট বলে থাকি, তাদের মধ্যে থাইরয়েডের প্রবণতাটা একটু বেড়ে যাচ্ছে, অর্থাৎ এর মাত্রাটা ছাড়িয়ে যাচ্ছে বা মাত্রা বৃদ্ধি হচ্ছে। এটা 1 নম্বর কথা। 2 নম্বর পয়েন্ট এটা যে প্রেগনেন্সি অনেক সময় থাইরয়েডিজমের জন্য আসতে চায় না। আর যদিও কেউ থাইরয়েডিজম এরকমও হয় যে প্রেগনেন্সি চলাকালীন বা ফার্স্ট ট্রাইমেস্টারে বা পরবর্তী ক্ষেত্রে সেকেন্ড ট্রাইমেস্টারও হতে পারে যে টিএসএইচটা বেড়ে থাকলো বা T4 বেড়ে থাকলো, এরকম হতে পারে। আর একটা কন্ডিশন থাকে যে থাইরয়েডিজম নিয়ে অনেকে প্রেগনেন্ট হতে পারছেন না, কিংবা যদিও বা প্রেগনেন্সি আসছে তার সাথে সাথে কিন্তু মিসক্যারেজ হয়ে যাচ্ছে। তো এই ওভারঅল জিনিসটা নিয়ে আজকে আলোচনা করব। কারোর যদি কোনো ধরনের কোয়ারি বা প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি একটা একটা করে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে জানতে হবে যে থাইরয়েডিজমটা কি বা আমাদের থাইরয়েড গ্ল্যান্ড ব্যাপারটা কি। প্রথম কথা হচ্ছে আমাদের 2 ধরনের হরমোন আছে, বেসিক্যালি 3 ধরনের, কিন্তু একটা হরমোন আসছে আমাদের অ্যান্টেরিয়ার পিটিউটারি বা অগ্র পিটিউটারি, ওখান থেকে, যেটাকে আমরা খুব সাধারণ আমরা জানি, দ্যাট ইজ TSH, মানে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, অর্থাৎ আমাদের থাইরয়েড গ্রন্থিকে স্টিমুলেট বা উদ্দীপিত করে। সেটা কিন্তু আমাদের একমাত্র আসবে হচ্ছে আমাদের মস্তিষ্কে, যেটা আমাদের পিটুইটারি গ্রন্থি রয়েছে সেখান থেকেই আসবে। এইবার আমাদের গলার কাছে এই জায়গায় ব্রিজ শেপের, বাটারফ্লাই শেপের একটা গ্রন্থি আছে, সেটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। এখান থেকে 2টো হরমোন বের হয়, সেটা হচ্ছে আমরা বলে থাকি আপনার T3 এবং T4। এখন এই T3 T4 বৃদ্ধি, TSH বৃদ্ধি, এগুলোর উপরে অনেক কিছু ডিপেন্ড করে আর কি। তো সেটা নিয়ে আলোচনা যদি করি, তাহলে আগে প্রথমেই বলে যে TSH এর নর্মাল রেঞ্জটা কি, T4 এর নর্মাল রেঞ্জ কি, বা T3 এর ক্ষেত্রে নর্মাল রেঞ্জগুলো কি হয়। আর একটা খুব বড় ইম্পর্টেন্ট ইস্যু বা খুব বড় কথা, সেটা হচ্ছে কখন হাইপোথাইরয়েডিজম হয় আর কখন হাইপার থাইরয়েডিজম হয়, এইটা জানা কিন্তু খুব জরুরি। থ্যাংক ইউ সবাইকে, একটু জয়েন করে যাবেন। আমি খুব সহজে বোঝানোর চেষ্টা করছি, জিনিসটা খুব ইম্পর্টেন্ট আমাদের লাইফে। কারণ থাইরয়েডিজম অনেকেই প্রশ্ন করেন যে এর থেকে কি মুক্তি নেই, আমার এত প্রবলেম হচ্ছে, অনেকে চুল পড়ে যায়, ঠিক আছে, সেটারও একটা বড় কারণ কিন্তু থাইরয়েডিজম, এই সমস্যাটা হয় আর কি। তো এই জিনিসগুলো পরপর যখন আমাদের আসতে থাকে, তখন কিন্তু সেখান থেকে অনেক রকমের সমস্যা, মানে যে নট অনলি প্রেগনেন্সি না আসা বা মিসক্যারেজ হওয়া, বা প্রেগনেন্সিতে থাইরয়েড আসা, কিংবা দেখা যায় যে এই যে খুব ছোটোখাটো জিনিস, একটা টায়ার্ডনেস, ফ্যাটিগ সবসময় থাকা। অ্যাকচুয়ালি থাইরয়েডিজমের না কোনো সিমটম থাকে না, মানে যেটা দেখে আমরা বুঝতে পারবো সেরকম কিছু সিমটমস থাকে না। তো সেই জন্য জিনিসটা ধরতে অনেক দেরি হয়ে যায়। আর একটা বড় ব্যাপার হচ্ছে এর ম্যানেজমেন্ট যদি কোনো মানুষ ঠিকঠাক করে না করতে পারেন, তাহলে তার ক্ষেত্রে কিন্তু থাইরয়েডিজমের সমস্যাটা মানে চলতেই থাকবে সারা জীবন ভর। অনেকেরই প্রশ্ন থাকে যে ওষুধ খেয়েই যেতে হবে সারা জীবন, কিন্তু প্রবলেমটা হয় যে যখন মানুষ একবার ওষুধের মধ্যে চলে আসেন, তখন কিন্তু মানে মেডিসিনটা থাকলো, কিন্তু তারা লাইফস্টাইল ম্যানেজমেন্ট আর করেন না। ভাবেন, এবং আমি দেখেছি এটা নিজে প্র্যাকটিস লাইফে দেখা, যে একজন মানুষ 100-150 পাওয়ারের ওষুধ খেয়ে যাচ্ছে এবং সেটাকে খুব নর্মাল ধরে। প্রথম কথা হচ্ছে আমাদের সব থেকে লো গ্রেডের যে মেডিসিনটা দেওয়া হয় সেটা 12.5, তারপরে 25, তো তারপরে এবার আস্তে আস্তে জিনিসটা ইনক্রিজ করে, 50 আছে, আরো বেশি, 70-100 এইভাবে বাড়তে থাকে। যে সমস্ত মানুষের ক্ষেত্রে আপনারা যখন দেখছেন যে আমার 100-150 পাওয়ারের মেডিসিন হয়ে যাচ্ছে, তাহলে আপনারা লাইফস্টাইলকে মডিফাই কেন করেন না? অনেকেরই ধারণা থেকে ওষুধ খাচ্ছি ঠিক হয়ে যাচ্ছে বা ঠিক হয়ে যাবে এবং এভাবেই খেয়ে যেতে হবে দিনের পর দিন, কিন্তু সেটা বিষয় নয়। বিষয়টা হচ্ছে কতটা আমরা ম্যানেজমেন্ট করে থাকতে পারছি। এই 14ই নভেম্বরই ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে গেছে। এখন একটা বাড়ি খুঁজে পাবেন না যেখানে থাইরয়েডিজম, ডায়াবেটিস, হাইপারটেনশন, PCOS এইরকম কোনো বাড়ি নেই বা এরকম কোনো ফ্যামিলি নেই যারা এর মধ্যে সাফার করছেন না। তার মানে তো এই নয় যে ওটা আমার
চিরজীবন চলবে এবং ওটা নিয়ে আমরা চলতে হবে সেটা ঠিক, কিন্তু আমি ম্যানেজমেন্ট করে কতটা ভালো থাকতে পারবো সেটা বড় কথা। তো এবার ব্যাক টু আমি চলে আসি হাইপোথাইরয়েডিজম এবং হাইপারথাইরয়েডিজমে। হাইপোথাইরয়েডিজমটা আমরা কখন বলবো, যেটা আমরা বেশিরভাগ ইন্ডিয়ান বা আমাদের বাঙালিদের মধ্যেও দেখতে পাই, সেটা হচ্ছে টিএসএইচ এর লেভেলটা বেশি, মানে টিএসএইচ লেভেলটা একটু হাই আর T3 T4 কিন্তু কম থাকবে, ঠিক আছে। বা আমরা বলতে পারি অনেক সময় নর্মালও থাকে। জেনারেলি যদি রিপোর্ট আপনারা দেখেন বা বাড়িতে যদি কারো থেকে থাকে তারা আপনারা জানবেন যে টিএসএইচটা বেশি থাকছে কিন্তু T3 T4 মোটামুটি ঠিক থাকে। আবার কখনো এরকমও আসে যে T3 T4 কমে যাচ্ছে, কমে যাওয়াটা কিন্তু একটা ভালো জিনিস নয়। মেন ব্যাপার হচ্ছে আমার হরমোন ঠিকঠাক গ্ল্যান্ড থেকে ঠিকঠাক পরিমাণে নির্গত হবে, নর্মালে থাকবে, কিন্তু সেটা বেশি হয়ে গেল বা সামহাও কম হয়ে গেল, সেটাও কিন্তু সেই ক্ষেত্রে একটু সমস্যা আছে। তো সেটাও একটা বড় প্রবলেম। তো এটাকে আমরা হাইপোথাইরয়েডিজম বলবো। ঠিক এর উল্টোটা যখন হবে, অর্থাৎ টিএসএইচ কমে যাবে এবং T3 T4 যদি বেড়ে যায়, তখন কিন্তু আমাদের হাইপারথাইরয়েডিজম হবে। আর ড্রাই ওয়েট ওয়েট যেটাকে বলি, মানে খুব আর্দ্র বা শুষ্ক যে থাইরয়েডের ব্যাপারটা বলে থাকি, এটা কিন্তু ডিপেন্ডস, মানে প্রত্যেকটা মানুষেরই হাইপোথাইরয়েড হলে সে মোটা হয়ে যাবে, হাইপার থাইরয়েড হলে সে রোগা হয়ে যাবে, এমন কিন্তু নয়। অনেকেরই টিএসএইচ বেশি থাকে এবং সে রোগা হতে থাকে, ঠিক আছে। তাহলে এটা কোনো কথা নয়, এটা পুরোপুরি নির্ভর করে মানুষের লাইফস্টাইলটার উপরে। ওকে, তো এইটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। এইবার আমরা রেঞ্জগুলো একটুখানি দেখে নিই। টিএসএইচ এর নর্মাল রেঞ্জ, এটা কিন্তু ল্যাব টু ল্যাব ভ্যারি করে, আমি প্রথমেই বলে রাখি। প্রত্যেকটা ল্যাবরেটরিতে বা প্রত্যেকটা বায়োকেমিক্যাল ল্যাব যে বা প্রত্যেকটা কিট, যে বায়োকেমিক্যাল কিট এবং এনজাইমগুলো ইউজ করে টিএসএইচ T3 T4 পরীক্ষা করা হয়, টেস্ট করা হয়, সেগুলোর কিন্তু এনজাইমের কিট ভ্যালুগুলো আলাদা। তবু আমরা একটা নর্মাল রেঞ্জ ধরে নেবো। টিএসএইচ এর নর্মালি যেটা নর্মাল রেঞ্জ, সেটা হচ্ছে 0.4 থেকে শুরু হয় আপ টু 4.5 এটা থাকে। এইবার 4.5 এর ঊর্ধ্বে কারো 5.3, 5.5, 5, 6, 7, 8ও আসতে পারে, সেটাও কিন্তু বোঝা যাবে যে থাইরয়েডের ম্যালফাংশন আছে। এটা আমরা সকলেই জানি যে যদি 5 বা 5-এর ঊর্ধ্বে হয়ে যায়, সেই ক্ষেত্রে আমার থাইরয়েডিজমের সমস্যা আছে। এইবার প্রবলেম হলো যখন প্রেগনেন্সিতে থাইরয়েডিজম, মানে আমরা টিএসএইচ দেখবো, তখন কোন রেঞ্জটাকে ফলো করব, সেটা হচ্ছে 0.1 থেকে 2.5। এটা কিন্তু ফার্স্ট ট্রাইমেস্টারের ক্ষেত্রে, অর্থাৎ প্রথম 3টে মাস, ঠিক আছে। প্রথম 3টে মাস প্রেগনেন্সিতে যদি আমরা টিএসএইচ এর নর্মাল রেঞ্জটা দেখি, তাহলে 0.1 থেকে 2.5 থাকবে। এটা কিন্তু হচ্ছে আমাদের মিলি ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটার, অর্থাৎ রক্ত আমরা যেটা দিচ্ছি সেই রক্তের একটা ক্যাটাগরির মধ্যে একটা সামহাও, যে রক্তটা যত এমএল আমরা করছি পার লিটার রক্ত যদি আমরা দেখি, তাহলে মিলি ইন্টারন্যাশনাল ইউনিট ধরা হয় এটা টিএসএইচ এর ক্ষেত্রে। কিন্তু T3 T4 এর ক্ষেত্রে কিন্তু আবার এই ভ্যালুটা থাকবে না, মানে এই ইউনিটটা থাকবে না। আচ্ছা, সেকেন্ড ট্রাইমেস্টার হচ্ছে 0.2 থেকে 3, আর থার্ড ট্রাইমেস্টারে হচ্ছে আপ টু 3, মানে 0.3 থেকে 3 এর মধ্যে থাকবে। তো এইটা হচ্ছে প্রেগনেন্সি টিএসএইচ এর রেঞ্জটা। এইবার যদি আমরা T4 এ চলে আসি, T4 এর ক্ষেত্রে কিন্তু দুটো থাকবে, একটা হচ্ছে টোটাল T4 আর একটা হচ্ছে ফ্রি T4। ইকুয়ালি T3 এর ক্ষেত্রেও হচ্ছে আমাদের টোটাল T3 এবং ফ্রি T3, এই দুটো থাকবে। আর T3 T4 এটা হচ্ছে 3 আর 4 যেরকম হয়, আমরা ল্যাটিনে বলে থাকি, সেটা হচ্ছে টেট্রা এবং ট্রাই। এটা বলি ট্রাই হচ্ছে T3টা আর টেট্রা হচ্ছে আমাদের 4টা। এখন T3 T4 কিন্তু আমাদের গলার কাছে যে গ্ল্যান্ডটা আছে, অর্থাৎ ব্রিজ শেপের, এইচ শেপের, সেখান থেকে নির্গত হয়। আর স্টিমুলেট করবে থাইরয়েড গ্ল্যান্ডকে কিন্তু আমাদের টিএসএইচ, যেটা কিন্তু অ্যান্টেরিয়র পিটুইটারি মানে অগ্র পিটুইটারি থেকে ক্ষরিত হচ্ছে। তাহলে এগুলোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। আর থাইরয়েড ব্যাপারটা নয়, থাইরয়েড হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের গ্রন্থি। আর যখন আমাদের রোগ হচ্ছে তখন সেটাকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করছি, হাইপারথাইরয়েডিজম এবং হাইপোথাইরয়েডিজম। যখন কম হয়ে যায় লেভেলগুলো তখন সেটা আমরা কমিয়ে হাইপো বলছি, যখন বেশি হয়ে যাচ্ছে তখন সেটাকে আমরা হাইপারথাইরয়েডিজম বলছি। তো এটা কিন্তু ব্যক্তি বিশেষে আবারও বলছি ডিপেন্ড করবে, এগুলো ম্যাটার করে। নেক্সট এবার যদি T4 এ চলে আসি, T4 এর ক্ষেত্রে নর্মাল রেঞ্জটা 6 থেকে 12 এর মধ্যেই মোটামুটি থাকে। এটা হচ্ছে মাইক্রোগ্রামে আমরা ধরবো, আর পার ডিএল অবভিয়াসলি ডেসিলিটার। আর যদি ফ্রি T4 দেখি তাহলে এটা 0.7ও হয়, আবার 0.8ও হয় কোনো কোনো জায়গায়, মানে এটা ল্যাব টু ল্যাব ভ্যারি করে, আপ টু 1.5 to 1.8 এর মধ্যে ঘোরাফেরা করে। এটাকে আমরা ন্যানোগ্রাম পার ডেসিলিটার রক্ত হিসাবে ক্যালকুলেট করব।
এবার ব্যাক টু T3 তে চলে আসি। T3 মোটামুটি একটু বেশি রেঞ্জের থাকে, আপনারা দেখবেন যে 80 থেকে 200 এরকম থাকলো, 70 থেকে 200 থাকলো, এরকম থাকতে পারে। এটাও NG/DL, মানে আমাদের ন্যানোগ্রামস পার ডেসিলিটার। তো এইভাবে কিন্তু জিনিসগুলো আমরা T3 T4 এর ক্ষেত্রে দেখতে পাই। আবার হ্যাঁ, কোনো কোনো ল্যাব কিন্তু পিকোগ্রামে মাপে, অর্থাৎ PICO, যেটাকে আমরা কিভাবে লিখবো, PG বলেও থাকে অনেক সময়, তো পিকোগ্রামেও কিন্তু মাপা হয় T3টা বেসিক্যালি। তাহলে কি বললাম, হাইপোথাইরয়েডিজমটা কখন হবে, যখন TSH-টা বেশি, T3 T4 কম। আর হাইপার থাইরয়েডিজমটা কখন হবে, যখন TSH কম, T3 T4 এর মাত্রাটা বেশি। তো এইভাবে আমরা ক্যালকুলেটগুলো করে থাকি, ঠিক আছে। আচ্ছা, এইবার প্রবলেম হচ্ছে কেন শীতকালে আমাদের থাইরয়েডের মাত্রা, থাইরয়েডিজমের মাত্রা বা আমাদের রক্তে থাইরয়েড হরমোন যেগুলো রয়েছে সেগুলোর মাত্রাটা কেন বেশি হয়ে যায়। অনেকেই বলেন যে আমি তো ওষুধ খাচ্ছি, আমি মেনটেন করছি, কিন্তু তাতেও আমাদের বেশি হচ্ছে কেন। এটার একটা খুব বড় কারণ হচ্ছে যখন আমরা শীতকালের দিকে বেসিক্যালি আমরা যে সমস্ত সবজিগুলো খাই, সেখানে দেখবেন যে যে কোনো ব্রাসিকা গোত্রের, অর্থাৎ ব্রাসিকা এই গোত্রের বা এই জেনাসের আর কি, জেনাস আর স্পিসিস এই দুটো নিয়ে আমাদের সায়েন্টিফিক নেম তৈরি হয়। যে কোনো স্পিসিসের বা সাব ক্যাটাগরি বা ক্যাটাগরি যদি দেখি, তো জেনাস আর স্পিসিসের মধ্যে, স্পিসিস তো অনেক ধরনের ভ্যারিয়েন্ট হয়, কারণ আমরা দেখি, যদি আমি ফুলকপির কথা বলি, দেখবেন বাজারে এখন সাদা ফুলকপি তো আছেই, কিছুদিন পর থেকে হলুদ রঙের ফুলকপি, আচ্ছা পার্পেল কালারের ফুলকপি, এগুলো কিন্তু পাওয়া যাবে। এগুলো কিন্তু প্রত্যেকটা অ্যান্টিঅক্সিডেন্ট রিচ, এগুলোর মধ্যে কিন্তু কোনো রং দেওয়া থাকে না। আই রিপিট, এর মধ্যে কিন্তু কোনো রং মেশানো, ইনজেকশন দেওয়া এসব কিছু থাকে না। ওকে, যদি ক্যাবেজে আসি, বাঁধাকপি, তার মধ্যেও দেখতে পাবো যে সাদা বাঁধাকপি আছে, চাইনিজ ক্যাবেজ আছে, রেড ক্যাবেজ বা পার্পেল ক্যাবেজ আছে। ইকুয়ালি এগুলোর মধ্যেও কিন্তু কোনো রং মেশানো হয় না, এগুলো প্রাকৃতিকভাবেই ন্যাচারালি অ্যান্টিঅক্সিডেন্ট রিচ। কোনোটা অ্যান্থোসায়ানিন বেশি থাকে, যেগুলোতে পার্পেলিশ কালার হয়, যেমন বিট, বেগুন, আচ্ছা বিট নুন, আচ্ছা তারপর আমাদের পার্পেল কলিফ্লাওয়ার, পার্পেল বা রেড ক্যাবেজ, এগুলোর মধ্যে কিন্তু অ্যান্থোসায়ানিনের মাত্রা বেশি থাকে। জাম, গরমকালে যেটা আমরা পাই, জামের মধ্যে অ্যান্থোসায়ানিন থাকে। তো এই জন্য এর কালারটা ন্যাচারালি বেগুনি বা হালকা রেডিশ পিঙ্কিশ কালার হয়। আর সাদাগুলো তো নর্মালি হচ্ছে সাদা ক্যাবেজ বা সাদা ফুলকপি যেটা। আর একটা হয় ব্রকলি, ওটাকে আমরা অনেকে সবুজ ফুলকপি বলে থাকি, বাট ওটা একটা টোটালি ডিফারেন্ট স্পিসিস, দেখতে ফুলকপির মতো, বাট ওটা ব্রকলি। তো এরকম অনেক ধরনের নতুন নতুন প্রজাতির জিনিস, কালচার তো হচ্ছেই, চাষও হচ্ছে বর্তমানে, আর সেগুলো আমরা কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট রিচ এবং পুষ্টিগুণ সমৃদ্ধ। অবভিয়াসলি প্রচুর মাত্রায় মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে এবং এগুলো কিন্তু শীতকালেই বেশি ভালো পাওয়া যায়। এখন প্রবলেমটা হচ্ছে এই যে জেনাসা স্পিসিসের কথা বললাম, তো ব্রাসিকা জেনাসের মধ্যে যে সমস্ত সবজিগুলো পড়ে তার মধ্যে কিন্তু যে কোনো ধরনের ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি, শালগম, মূলো, নলখল, ব্রুসেল স্প্রাউটস বলে একটা সবজি হয়, এই ধরনের সবজিগুলো, এবং সব থেকে বড় কথা হচ্ছে স্পিনাচ অর্থাৎ পালং শাক, এইগুলোর মধ্যে কিন্তু গয়ট্রোজেনাস প্রেজেন্ট থাকে। এখন হোয়াট ইজ গয়ট্রোজেনাস? Goitrogenous is a substance that inhibit the thyroid function. মানে গয়ট্রোজেনাস এমন একটা পদার্থ বা এলিমেন্ট যেটা বিশেষ কিছু খাদ্যর মধ্যে থাকে বা খাদ্য সামগ্রী বা আহার্য সামগ্রীর মধ্যে থাকে, যা কিনা আমাদের থাইরয়েডের ফাংশনকে বা থাইরয়েড হরমোন, থাইরয়েড গ্রন্থি, এদের ফাংশনকে ম্যাল ফাংশন করে দেয়। মানে গয়ট্রোজেনাস অর্থাৎ গয়টার তৈরি করার ক্ষেত্রে যাচ্ছে। গয়টার মানে আমরা কি জানি, গলগণ্ড, অর্থাৎ থাইরয়েড গ্রন্থিটা ফুলে যায়। তাহলে গয়ট্রোজেনাস খাবারগুলো খেলে কিন্তু আমাদের থাইরয়েডের ম্যালফাংশন হবে। তাই এই প্রত্যেকটা খাবারে কিন্তু গয়ট্রোজেনাস থাকে, এবং খেয়াল করে দেখবেন যে আমরা শীতকালে এগুলো বেশি বেশি করে খেতে মানে শুরু করি আর কি। তো এটা একটা পার্ট। নেক্সট পার্ট হচ্ছে সোয়া রিলেটেড যে কোনো খাবার, মানে সয়াবিন, সোয়া বড়ি যদি বলি, বড় সয়াবিন বা ছোট সোয়া বড়ি, সোয়া চাংস, ঠিক আছে, সোয়াবিনের দুধ, আচ্ছা সোয়া তোফু হয়, সোয়া মিল্ক থেকে তৈরি হয় তোফু, এক ধরনের পনির, সোয়া পনির বলা হয়। আচ্ছা সোয়া মিল্কও পাওয়া যায় সেখানে। সোয়া সস দিয়ে আমরা প্রচুর, হয়তো আমরা এগুলো কিছু খাচ্ছি না, কিন্তু চাউমিন, চিলি চিকেন, ফ্রাইড রাইস, এসবগুলো করছি, তার মধ্যে সোয়া সস দিতে থাকছি। শীতকালে এগুলো বেশি করা হয়, চিকেন করছি সোয়া সস দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এইভাবে কন্টিনিউয়াস সোয়া সস খেতে থাকতে থাকতে কিন্তু আমাদের গয়ট্রোজেনাস এলিমেন্টগুলো শরীরে বেড়ে যাচ্ছে। তো তখন কিন্তু আমাদের
থাইরয়েডের ম্যালফাংশন হচ্ছে এবং থাইরয়েড গ্রন্থি, থাইরয়েড হরমোনের প্রবলেম আসছে এবং সেখান থেকেই কিন্তু মূল প্রবলেমটা হয়ে যায়। কারণ আমরা যখন গরমকালে বা অন্য কোনো সময়ে বা এই পুজোর পরটা যখন ফুলকপি বাঁধাকপিগুলো খাচ্ছি, এগুলো কিন্তু রেগুলার খাই না, হয়তো উইকলি বা টোয়াইস এ উইক, বাই উইকলি এরকম ভাবে খাই। কিন্তু যখন আমরা এই শীতকালটা পরে কি হয়, বেশিরভাগ বাড়িতে ফুলকপি বাঁধাকপি ব্রকলি এগুলো বেশি বেশি করে, মূলো, সয়াবিন প্রচুর হয়। অনেক বাড়িতে এরকম হয় যে রাত্রে তরকারির বদলে ডাল হলো, তো কোনোদিন ডাল হলো ঠিক আছে, কিন্তু সয়াবিনও হতে থাকলো, এবং সয়া চিলি, সয়াবিনের যে কোনো কারি, বিভিন্ন জিনিস। এবং নিরামিষের দিনগুলোতে বেশিরভাগ বাড়িতে সয়া রান্না হয়। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, দেখা যাচ্ছে যাদের থাইরয়েডিজম নেই তাদের তো কোনো প্রবলেম নেই, কিন্তু যাদের থাইরয়েডিজমের প্রবলেম আছে তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যাগুলো হয়ে দাঁড়ায় এইখানে। তার মানে কি, যদি আমি ওষুধ খাই তার মানে এটাই আমার ডেড এন্ড নয়, আমাকে কিন্তু লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে, এবং তার মধ্যে কিন্তু ডায়েট একটা খুব বড় পার্ট, ভীষণ বড় পার্ট। তো এটা একটা জায়গা। আর একটা বড় ব্যাপার হচ্ছে, মানুষ এখনকার দিনে নির্বিচারে বিভিন্ন অ্যাড, বিজ্ঞাপন, এইগুলো সোশ্যাল মিডিয়া, ইনফ্লুয়েন্সার, রিলস, ভিডিওস, এইগুলো দেখতে দেখতে সাধারণ নুন যেটা খেয়ে আমরা বড় হয়েছি, অর্থাৎ আয়োডিনযুক্ত লবণ, এটা না খেয়ে পিঙ্ক সল্ট, ব্ল্যাক সল্ট, সন্ধক লবণ, এই ধরনের জিনিসগুলো, হিমালয়ান পিঙ্ক সল্ট, এগুলো খাওয়া অভ্যাস শুরু করেছে। কিন্তু জাস্ট কয়েকটা বছর আগে, যদি আমি কোভিডের আগে পর্যন্ত ধরি, 5 বছর আগেকার কথাই বলছি, খুব বেশি নয়, এই ধরনের জিনিসগুলো কিন্তু এত হাইপ ছিল না। আমি মানছি এর মধ্যে অনেক ধরনের মিনারেলস থাকে, কিন্তু মনে রাখতে হবে আমাদের এই যে থাইরয়েডের গ্রন্থির যা যা কিছু জিনিস যা আমাদের থাইরয়েড গ্রন্থিকে ঠিক রাখছে বা ফাংশনটাকে ঠিক রাখে, তার জন্য কিন্তু আয়োডিন খুব দরকার। এবার আয়োডিন এমন একটা এলিমেন্ট যেটা কিন্তু আমাদের মোটামুটি প্রকৃতিতে খুব একটা অ্যাভেলেবেল নয়। সেই জন্য আয়োডিন ফর্টিফিকেশন করে নুনের, মানে খাদ্য লবণের মধ্যে অ্যাড অন করা হয়। তো খাদ্য লবণের তাই যদি আমরা ওই সাদা নুনটাকে বাদ দিয়ে দিই, মানে আয়োডিনযুক্ত লবণ, তাহলে আমার শরীরে আয়োডিন ঢুকছেই না। আর আয়োডিন যদি প্রবেশ না করে তাহলে কিন্তু আমার থাইরয়েডের যে গ্রন্থি, সেই গ্রন্থির কাজ হবে না। তাই বেকার বেকার পিঙ্ক সল্ট বা ব্ল্যাক সল্ট খেয়ে লাভ নেই, খাদ্য লবণটাকেই রাখার চেষ্টা করুন, যেটা আমরা টেবিল সল্ট বলে থাকি, মানে আয়োডিনযুক্ত লবণ। এখন বাজারে যেগুলো আমরা সাদা নুন কিনি প্রত্যেকটা আয়োডিনযুক্ত নুন, তাই কোনো অসুবিধা নেই। তো আয়োডিনযুক্ত লবণটাই ব্যবহার করা খুব আবশ্যক। এটা একটা। এইবার থাইরয়েডের কেন বাড়লো, কিভাবে হয়, এটা তো আমি বললাম। আর খাদ্য একটা বড় ব্যাপার, ডায়েট একটা বড় পার্ট। আর একটা বড় পার্ট হচ্ছে, যারা খাদ্যে প্রোটিনের অভাব আছে, মানে এরকম অনেক বাড়ি আছে যারা ভেজ প্রোটিন খান এবং মনে করেন যে প্রোটিন তো খাচ্ছি, মানে ডাল বা ডালের যে কোনো জিনিস এগুলো, কিন্তু অ্যানিম্যাল প্রোটিন, মানে যেটা ফার্স্ট ক্লাস প্রোটিন, যার মধ্যে আমরা সব ধরনের এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিডগুলো পাবো, সেইগুলো কিন্তু আমরা খুব একটা খাই না। মানে খাই না মানে খাওয়া হয় না সামহাও। এবার মাছের দাম বেশি বা কি বলবো, মাংসের দাম বেশি হতে পারে, কিন্তু আমরা ডিম খেতে পারি। তো ডিমের এত মিসকনসেপশন চারিদিকে ছড়িয়ে আছে, তো সেটার জন্য মানুষ কিন্তু ভয়ও পায়। তো আমি বলবো, অন্তত মাছ বা মাংস খেতে না পারলে অ্যাটলিস্ট প্রতিদিন ডিম রাখুন প্রত্যেক দিনের খাদ্য তালিকায়। আর যেদিন নিরামিষ থাকবে সেদিন মিল্ক প্রোডাক্ট, মানে আপনারা দুধের কোনো জিনিস বানাতে পারেন, ছানা দিয়ে তরকারি করতে পারেন, মানে সোয়াই খেতে হবে এমন কোনো কথা নেই, ছানার তরকারি করুন তার জায়গায়। কিংবা প্রত্যেক দিন পাতে দই রাখুন, দই রাখার চেষ্টা করুন। আর শীতকাল গরমকালের সাথে কিন্তু দইয়ের কোনো ব্যাপার নেই। দইটাকে কিন্তু ফ্রিজ থেকে ডাইরেক্ট বের করে খাওয়া যাবে না, আপনি ফ্রিজ থেকে বের করে একদম রুম টেম্পারেচারে রেখে এনি টাইম দই খান। আর দইটা একটু সকালের দিকে, মানে হচ্ছে দিনের আলো থাকতে থাকতে খাওয়ার চেষ্টা করবেন, ব্যাস তাহলেই হবে। এই কয়েকটা জিনিস যদি আমরা মেনটেন করি নিরামিষের দিন এবং আমিষের দিন, তাহলে কিন্তু আমাদের প্রোটিনের অভাব হয় না। ঠিক আছে, তো প্রোটিনটা ইকুয়ালি রাখা দরকার। আর দেখা গেছে আমাদের, যদি দেখে থাকি, মানে সারা যদি আপনারা জার্নাল পড়েন বা যদি একটুখানি কোনো রিসার্চ দেখেন, তাহলে দেখতে পাবেন যে যে আমাদের থাইরয়েড গ্রন্থির যে ফাংশন, সেটাকে কিন্তু ঠিক রাখে আমাদের ফার্স্ট ক্লাস প্রোটিন। তো এটা একটা খুব বড় জায়গা। তো যারা মাছ খায় তাদের ক্ষেত্রেও কিন্তু থাইরয়েড হরমোনের মোটামুটি কার্যকারিতাটা ঠিক থাকে। তো যদি আমরা তো বাঙালি, তো বাঙালিদের মোটামুটি মাছ থাকে, কিন্তু আমি এরকমও বাড়ি দেখেছি যে মাছ হয় ঠিকই, কিন্তু হয়তো উইকলি 3 দিন মাছ হলো এবং 3 দিন কিন্তু একবেলা মাছ হলো, এরকম হয়। তাহলে 7 দিনে 3 দিন যদি আমি মাছ খাই, বাকি দিনগুলো আমি মাছ খাচ্ছি না, সবার পক্ষে প্রতি সপ্তাহে মাংস খাওয়াটা পসিবল হয় না, তাহলে তার অটোমেটিক্যালি প্রোটিন কাউন্ট কিন্তু কমতে থাকে। শুধু প্রোটিন কাউন্ট কমে তা নয়, প্রোটিনের যে হেলদি জায়গাটুকু বা প্রোটিন
প্রোটিন যে আমাদের হেল্প করছে যে কোনো কাজে। প্রোটিনের যে শুধু একরকম কাজ আছে তা তো নয়, অনেক ধরনের কাজ আছে। তো প্রোটিনের নিয়ে একটা ডিটেল ভিডিও আমার ইউটিউবে আছে, আপনারা চেক করতে পারেন। তো শুধুতে প্রোটিন ওই কাজ করছে তা না, আমাদের বিভিন্ন রকমের কাজ করে। তো যারা মাছ রাখেন প্রত্যেক দিনের খাদ্য তালিকায়, তারা কিন্তু অপরন্ত একটু মানে কম ভুগবেন, যে সমস্ত মানুষরা ভুগছেন তাদের থেকে কম তুলনামূলকভাবে ভুগবেন। তো এটা একটা ব্যাপার। নেক্সট হচ্ছে যোগা বা ব্যায়াম করা। থাইরয়েড গ্রন্থির কিছু পার্টিকুলার যোগ ব্যায়াম আছে। যারা মেডিটেশন করেন বা প্রাণায়াম করেন বা যোগ ব্যায়ামে যান তারা তো জানবেনই, কিন্তু আমার কাছে যারা গাইডেন্স নেন তাদেরকে আমি আলাদা করে থাইরয়েডিজমের কিছু ব্যায়াম দিয়ে থাকি। গলার গ্রন্থিকে আমাকে স্ট্রেচ করতে হবে, বডি স্ট্রেচিং করব, মাইন্ড কাম ডাউন করব, কিন্তু তার থেকে বড় ব্যাপার থাইরয়েড গ্ল্যান্ডটাকে আমাকে স্ট্রেচিং করতে হবে। যত থাইরয়েড গ্ল্যান্ড স্ট্রেচিং হবে, স্ট্রেচ হবে, তত সেখান থেকে আমাদের হরমোনটা খুব সুন্দরভাবে সিক্রিট হতে থাকবে। এবং যখনই সুন্দরভাবে হরমোন সিক্রিট হবে, না কম না বেশি, একদম নর্মাল রেঞ্জে, তখনই খুব ভালোভাবে সব জিনিসগুলো ইকুয়ালি ঠিকঠাক থাকবে। ওকে, তো এইভাবে আমরা থাইরয়েডের ফাংশনটাকে ঠিক রাখতে পারি। এবার নেক্সট আছে প্রেগনেন্সিতে থাইরয়েডিজম কিন্তু একটা প্রাণঘাতী হতে পারে ফিটাসের জন্য। যদি প্রেগনেন্সি চলাকালীন আমাদের আসে, মানে প্রেগনেন্সি চলাকালীন থাইরয়েডিজমে যদি টেস্ট করে, যদি দেখি TSH বেশি বা কিছু, সেই ক্ষেত্রে কিন্তু কেয়ার নেওয়া এখনই স্টার্ট করে দিন। কারণ এরকম প্রচুর মানুষ আছেন যারা মা হচ্ছেন বা মা হতে চাইছেন, তাদের ক্ষেত্রে থাইরয়েডিজমের প্রবলেমের জন্যই কিন্তু ফিটাসটা আসছে না। আর যদিও বা প্রেগনেন্সি আসে, প্রেগনেন্সিটা কিন্তু থাকছে না, মানে মিসক্যারেজ হয়ে যাচ্ছে। তো এটার মূল কারণ এবং প্রধান সব থেকে বড় কারণও যদি বলি, হয়তো আরো আশেপাশের অনেক কারণ থাকবে। PCOS থাকতে পারে, ল্যাথার্জি থাকতে পারে, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকতে পারে, পেশেন্টটার হয়তো লাইফস্টাইলটা খুব বেশি পরিমাণে, মানে কি বলবো, অ্যাক্টিভ নয়, একদমই সেডেন্টারি লাইফস্টাইল, তাদের ক্ষেত্রেও প্রবলেম হতে পারে। কিন্তু সব থেকে বড় প্রবলেম হচ্ছে থাইরয়েডিজম। তো মিসক্যারেজ হওয়ার মেন কারণ কিন্তু থাইরয়েডিজম। তো আপনারা যদি ওষুধ খেয়ে এইটুকু মনে করেন যে সবকিছু ঠিক আছে, সেটা কিন্তু ঠিক নেই। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডায়েট এবং লাইফস্টাইলটাকে মেনটেন করা শুরু করুন, আর হচ্ছে যোগ ব্যায়াম করুন। যোগ ব্যায়াম করা ভীষণভাবে নেসেসারি। আর একটা বড় প্রবলেম, যারা মা হচ্ছেন বা যারা প্রেগনেন্সি জার্নি দিয়ে যাচ্ছেন, তারা মনে করেন যে প্রেগনেন্সি এসে গেছে মানে একদম বিছানায় শুয়ে বেড রেস্ট করতে হবে। এরকম কিন্তু নয়। যতই আপনি রেস্ট করবেন, মানে আপনার নিজে অ্যাক্টিভ থাকবেন না, তত কিন্তু ফিটাসও সেই রকমই কাজ করবে। তাই ব্রেনে, মানে ফিটাসের ব্রেনে অক্সিজেন পৌঁছানোর জন্য আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। যে কোনো ধরনের কাজ হতে পারে। যদি কোনো কাজ না করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু অ্যাক্টিভ লাইফস্টাইলে থাকতে হবে। এবং অবভিয়াসলি যোগা মাস্ট। আমি প্রত্যেক পেশেন্টকে, যারা প্রেগনেন্সি আমার কাছে গাইডেন্স নিয়েছেন, প্রত্যেককে আমি প্রেগনেন্সি যোগা দিয়েছি। প্রেগনেন্সি যোগা কিন্তু করা খুব দরকার। আর মাইন্ডকে কাম ডাউন করতে হবে। আপনারা প্রাণায়াম করতে পারেন, অনেকে মেডিটেশন করে, কেউ ডিপ ব্রিদিং করে, ইনহেল এক্সহেল করে, সূর্য প্রণাম করে, অনেক কিছুই আছে, সেগুলো করতে পারেন, কোনো ক্ষতি নেই। প্রেগনেন্সি এমন একটা জিনিস যেখানে মানে সব থেকে টাফেস্ট ব্যায়ামগুলোও করা যায়। তবে হ্যাঁ, কোনো ভারী কোনো মানে কার্ডিও এক্সারসাইজ চলবে না। ছোটাছুটি, দৌড়াদৌড়ি, সাইকেলিং, জাম্পিং জ্যাক্স, এরকম ধরনের কোনো সুইমিং, তারপরে হচ্ছে খুব জোরে ব্রিস্ক ওয়াকিং, এইগুলো চলবে না। কিন্তু লাইট ওয়াকিং, একটু ঘুরে এলাম বাইরে থেকে, রোমিং অ্যারাউন্ড জাস্ট, এরকম ঘোরা, হাঁটাহাঁটি করা, এগুলো কিন্তু করতে হবে। মলাসনে বসার চেষ্টা করুন, কারণ আগেকার দিনে এত সিজারিয়ান বা সি সেকশন ডেলিভারি হতো না, বেশিরভাগই কিন্তু নর্মাল ডেলিভারি হতো। এমন অনেক মা এখনো আছেন যারা নর্মাল ডেলিভারি নিজে থেকেই চুজ করেন এবং সেটা করেন। আর এটা লেবার পেন ছাড়া আর শরীরে কোনো প্রবলেম থাকে না। তো কারো তো 2-3টে বাচ্চা, তাদেরও কিন্তু প্রত্যেকটা নর্মাল ডেলিভারি হয়েছে। তো নর্মাল ডেলিভারির জন্য যেটা করতে হবে, পেলভিক মাসেলকে স্ট্রেচ করতে হবে। অর্থাৎ যেখান থেকে, যাকে বাচ্চা দানি বলে, বাংলা ভাষায়, সহজ ভাষায় বাচ্চা দানি বলা হয়, অর্থাৎ জরায়ুর মুখ থেকে যখন সার্ভিক্সের মাধ্যমে যোনিপথে বাচ্চা বেরিয়ে আসবে, ডেলিভারি হবে, সেই জায়গাকে স্ট্রেচ করতে হবে। অর্থাৎ পেলভিক মাসেলকে স্ট্রেচ করতে হবে, শ্রোণী গহ্বরকে স্ট্রেচ করতে হবে। তার জন্য মলাসনে বসা প্র্যাকটিস করুন। মলাসন কিরকম ভাবে ট্রাই করতে পারেন, এমনি নর্মালি করতে পারেন।
ইন্ডিয়ান স্টাইলে যেভাবে টয়লেটে বসা হয় সেভাবে করতে পারেন। আদারওয়াইজ অনেকে বাড়িতে পিঁড়ে বা পিঁড়ি ব্যবহার করেন, সেই পিঁড়িতে বসে করতে পারেন। নিচে বসে আপনারা মানে শাকসবজি কাটতে পারেন, ফল কাটতে পারেন, কাপড় কাচতে পারেন ওই মলাসনে বসে, ঘর মুছতে পারেন। এগুলো কিন্তু প্রি প্রেগনেন্সির কথা বলছি। আর যখন প্রেগনেন্সি চলে আসবে তখন মলাসনটা এমনি যোগা হিসাবে ট্রাই করুন। কোনো জিনিসকে ঝুঁকে নিচু হয়ে তোলা থেকে বিরত থাকুন। পুরোপুরি প্রপারলি বসে পড়ুন, স্কোয়াট পজিশনে থেকে মলাসনে আসুন, সেইভাবে করুন। এইটা যদি অভ্যাস হয়ে যায়, অভ্যাস হয়ে গেলে কিন্তু আর কোনো সমস্যা হবে না। কারণ আমরা প্রতিদিন জীবনে আমাদের অনেক কিছু চলে, আপস অ্যান্ড ডাউনস চলে, বিভিন্ন ধরনের জিনিস চলে। অনেক প্রেগনেন্সির মায়েরা আছেন যারা অনেক ধরনের কমপ্লিকেশনসের মধ্যে দিয়ে যাচ্ছেন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে আমরা কিন্তু কেউ খেতে, ঘুমাতে, জল খেতে ভুলি না। তাহলে আমরা ব্যায়াম করতে কেন ভুলি, বা আমরা কেন ব্যায়াম বা যোগব্যায়ামটাকে এত মানে কষ্ট সহকারে নিই? এটা যদি আমরা খুব নর্মালাইজ করে ফেলি, যদি এটা আমাদের জীবনের একটা অভ্যাস করে ফেলি, অনুশীলন করে ফেলি, তাহলে দেখবেন প্রত্যেক দিনই কিন্তু এটা আমাদের এমনি লাইফের সাথে সাথে ঘুম থেকে ওঠার পর থেকে কিন্তু চলতে থাকবে। আর প্রত্যেকটা জিনিসকে আপনারা টু ডু লিস্ট করুন, যে এই সময় আমি খাবো, এই সময় ঘুমাবো, কিন্তু এই সময় আমি এক্সারসাইজও করবো, এই সময় আমি আমার বাকি কাজ করব। জীবনে ভ্যারাইটির খুব দরকার হয়। যদি একই রকমের মানে লাইফস্টাইল চলে, বোথ ওয়ার্কিং নন ওয়ার্কিং দুজনই ওমেনদের ক্ষেত্রে আমি বলছি, যারা মা হচ্ছেন বা মা হয়েছেন বা আগামী দিনে প্রি প্রেগনেন্সি প্ল্যান করছেন, এরকম প্রেগনেন্সি প্ল্যান করছে, তাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু একটা ভ্যারাইটি খুব দরকার। একই ধরনের জীবনযাপন করবেন না, এতে কি হয়, ওয়েট স্টাক করে। অনেক সময় আমাদের লাইফস্টাইলের মানে মডিফিকেশন, কেন বারবার মডিফিকেশন মডিফিকেশন কথাটা বলা হয়, অর্থাৎ জীবনযাত্রার মান উন্নয়ন করতে হবে। তবেই কিন্তু একটা হেলদি প্রেগনেন্সি, একটা হেলদি বেবি আপনারা ডেলিভার করতে পারবেন। তো এই জিনিসগুলো ম্যান্ডেটরি, এগুলো বলা, এগুলো এতটা হয়তো ডিটেলসে কোনো সময় সেশনে বা এতে বলা হয় না, কিন্তু এগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ট্রাস্ট মি। কারণ প্রেগনেন্সি প্ল্যানের ক্ষেত্রেও প্লাস সাধারণ জীবনযাপনের ক্ষেত্রে অনেক সময় এরকম দেখা যায় যে আফটার 40 বা আফটার 50 থাইরয়েডিজম এসেছে, তাদের কিন্তু মেডিসিন পুরোপুরি চালু রাখতে হবে। সেই মেডিসিন কিন্তু অফ হবে না। 40 বা 45 বা যারা 50-র উপরে জেনারেলি হয়, তাদের ক্ষেত্রে আমরা বলি টিএসএইচটাই শুধু করুন, টিএসএইচটা করলেই হবে। কারণ ওই তখন আর যে থাইরয়েডিজমটা আসবে সেটা আর ওই হরমোনাল ইমব্যালেন্স বা থাইরয়েডিজম মানে হাইপো বা হাইপারে আসে না। তো 50-র পর থেকে যারা যারা মেডিসিন খাচ্ছেন তাদের কিন্তু মেডিসিন খেয়ে যেতে হবে, বাট সেখানে আমাকে মেনটেন করতে হবে, মেনটেনেন্স, লাইফস্টাইলের মডিফিকেশন। আরো কয়েকটা জিনিস, এগুলো আমি যখন ডায়েট প্ল্যান দিয়ে থাকি কাউন্সিলিং এ বলে বলে দিই, কারণ হচ্ছে প্রত্যেকটা একটু লাইফস্টাইল গুলো আলাদা আলাদা হয়, তো এইগুলো একটু মেনটেন করা দরকার। আচ্ছা, এবার আসবো থাইরয়েডিজমের মেডিসিন খাওয়ার কিছু নিয়ম। প্রথমেই হচ্ছে, আমরা সবাই জানি যে খালি পেটে খেতে হয়, এমটি স্টোমাক। এখানে একটা কথা বলি, অনেকে অ্যাসিডিটির মেডিসিন খেয়ে থাকেন, ওটাও খালি পেটে খেতে হয়। কিন্তু মনে রাখবেন, আপনি যাই খেয়ে থাকুন না কেন সারাদিনে, যে কোনো খাবার, যে কোনো মেডিসিন, থাইরয়েডের মেডিসিনটা ফার্স্ট খেতে হবে, সব থেকে আগে এমটি স্টোমাকে। ওটা খাওয়ার কিন্তু 40 মিনিটস টু 1 আওয়ার আপনাকে গ্যাপ দিতে হবে খাওয়ার পরে। আর এটা যদি আপনারা জিজ্ঞাসা করেন রাতে খাওয়া যায় খাবার পরে, রাতে খাওয়ার নিয়মটা হচ্ছে ডিনার করার 4 থেকে 5 ঘন্টা পরে আপনি থাইরয়েডের মেডিসিন খেতে পারেন, এটা করতে পারেন। আর থাইরয়েডের মেডিসিন খাওয়ার পরের 40 টু 1 আওয়ার, মানে 40 মিনিটস টু 1 আওয়ার, এই যে সময়কালটা, এই সময় কিন্তু কিছুই খাবেন না। কিছু না মানে কিছুই নয়, জলও নয়, জলটা দিয়েই মেডিসিনটা খাবেন। তারপরে কিন্তু 40 মিনিটস টু 1 আওয়ার টোটালি আপনাকে একদম কিছু খাওয়া যাবে না। এবার 1 আওয়ার পরে আপনি খাওয়া দাওয়া শুরু করুন। এইবার এখানেও একটা বড় প্রবলেম আছে, সাধারণত সকালবেলা সবাই মেডিসিন খায়, খেয়েই 40 মিনিট গ্যাপ দিল কি 30 মিনিট অনেকে গ্যাপ দেয়, গ্যাপ দিয়ে কি করলো, প্রথম খাবারটা কি খেয়ে নিল, চা, লিকার চা বা দুধ চা, দুটোর একটাও চলবে না। কারণ থাইরয়েডের মেডিসিনের যে ফাংশন সেটাকে আগে নষ্ট করবে হচ্ছে চায়ের যে ট্যানিন বা ক্যাফিন, যে কোনো ধরনের, মানে চা কফি বোথ থাইরয়েডের ফাংশনকে কিন্তু নষ্ট করে দেবে। তাই ওষুধ খেলাম, আমি গ্যাপ দিলাম ঠিকঠাক, কিন্তু আমি চা খেয়ে ফেললাম, কোনো লাভ নেই, জাস্ট কোনো লাভ হবে না কিন্তু। সেই জন্য এইগুলোকে মেনটেন করুন। যারা প্রত্যেকদিন কমপ্লেন করেন যে আমার এত প্রবলেম কেন হচ্ছে, আমি এত কষ্ট সহ্য করছি, এর থেকে মুক্তি কেন নেই, এটার প্রশ্নটা হচ্ছে আপনার লাইফস্টাইলকে মডিফাই করছেন না, আপনার ওষুধ ঠিকমতো খাচ্ছেন না, ওষুধ খাওয়ার পরের যে নিয়মগুলো সেগুলো মানছেন না। এবার হ্যাঁ, এখানে আমি মানবো যে প্রতিটা ডাক্তার বা প্রতিটা মানে এই চিকিৎসক বা যারা হেলথ প্রফেশনাল আছে তারা কিন্তু এত ডিটেলসে বলে না, এটা ঠিক। কিন্তু বেশ কিছু ডাক্তার আছেন বা এন্ডোক্রিনোলজিস্ট যারা আছেন তারা কিন্তু খুব সহজে এটা বুঝিয়ে দেন যে অ্যাকচুয়ালি এটা করতে হবে, খাওয়া যাবে না, এবং
তারপরে চা কফিও খাওয়া যায় না। চা কফি এমন একটা জিনিস, মানে আপনি আয়রন ট্যাবলেট যদি খেয়ে থাকেন অ্যানিমিয়ার জন্য, তারপরে যদি আপনি চা খান, আপনার কিন্তু আয়রন ট্যাবলেটের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। ভিটামিন ডি এর ট্যাবলেট খাচ্ছেন, আপনি চা কফি খেলেন, সাথে হয়তো গ্যাপ দিয়ে খেয়েছেন, কিন্তু তার ঠিক পরেই খেয়েছেন, আপনার কিন্তু মেডিসিনের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আমরা আমাদের নিজেদেরই যে মেডিসিন খাচ্ছি বা লাইফস্টাইলকে মেনটেন করছি, এগুলো সব নষ্ট করে ফেলি শুধু আমাদের একটা ভুলের জন্য। তো এইগুলোকে একটা মেনটেন করুন। আর অবশ্যই আয়োডিনযুক্ত নুন ব্যবহার করুন, এইগুলো একটা খুব বড় দরকার। অনেকেই থাইরয়েডিজমের পেশেন্ট আছে কিন্তু পিঙ্ক সল্ট খাচ্ছেন, কি লাভ হবে বলুন? লাভ হবে না, ঠিক আছে। আর থাইরয়েডের মেডিসিনটা যদি দেখেন তাহলে দেখবেন ওখানে ক্যালসিয়াম আর সোডিয়ামের মিলিত মিশ্রিত একটি কম্পোজিশন আছে, সেই জন্য এখানে কিন্তু সোডিয়ামটা ইকুয়ালি ইম্পর্টেন্ট, যেটা আমরা খাদ্য লবণ থেকে তো পেয়েই যাব। আর ক্যালসিয়ামও কিন্তু ইনহিবিটার হয়ে যায়। তাই মোটামুটি থাইরয়েড মেডিসিন খাওয়ার ওই ধরুন 2-3 ঘন্টা এরকম আর কি, মানে ব্রেকফাস্টের টাইমিংটার মধ্যে আপনার ক্যালসিয়াম রিচ কোনো খাবার খাবেন না, বা ক্যালসিয়ামের ট্যাবলেটও কিন্তু খাবেন না, ওটা একটু পরে খাবেন। মানে ধরুন আপনি আপনার 6 ঘন্টা খেলেন, মানে দিন লাঞ্চের পরে খেলেন বা এরকম টাইপের, বা মিড মর্নিং এর টাইমে খেলেন, ঠিক ঘুম থেকে উঠেই তারপরে যেটা খাচ্ছি কিছু স্ন্যাক্স খেলাম বা কিছু, তারপরেই কিন্তু খাবেন না। তো এই জিনিসগুলো কিন্তু একটু মেনটেন করা। আর একটা ব্যাপার হয়, সেটা হচ্ছে বাড়িতে যে রিফাইন তেল আমরা ব্যবহার করি, বেশিরভাগ বাড়িতে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে সয়াবিন অয়েল, এইটাকে আগে চেঞ্জ করে ফেলুন। রিফাইন অয়েল খাওয়ার জন্য আমার আরো একটা ভিডিও আছে তেল নিয়ে, সেটাও আপনারা চেক করতে পারেন, ইউটিউবে আছে। আর তেলের ক্ষেত্রে যদি আপনারা রিফাইন তেল ব্যবহার করেন তাহলে আপনারা সাফোলা তেল ব্যবহার করুন, সানফ্লাওয়ার তেল ব্যবহার করুন, সয়াবিন তেলটা নয় যাদের ক্ষেত্রে থাইরয়েডিজম আছে। এবার অনেকেই বলবেন যে দোকানে যাই ওটাই দিয়ে দেয়, আপনাকেই বলতে হবে যে আমি এটা নেবো না, আমি সানফ্লাওয়ার নেবো, কি আমি সাফোলা নেবো, কি আমি রাইস ব্র্যান্ড নেবো, যে কোনো তেল খেতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু সয়াবিন বা সোয়া অয়েল যেটা রয়েছে, সয়াবিন অয়েলটাকে কিন্তু আপনাকে বাদ দিতে হবে। তো এই হচ্ছে কতগুলো প্রবলেম যেগুলো থাইরয়েডিজমের সাথে সাথে বাড়তে থাকে। আর উইন্টার সিজনে এত বেশি বেড়ে যায়, তার কারণ হচ্ছে আমরা পুরোটা ম্যালফাংশন করি। আর একটা বড় উইন্টার সিজনে প্রবলেম হয়, সেটা হচ্ছে আমরা জল কম খেতে থাকি। জল যদি কম খাই, যে কোনো রোগ, যে কোনো সমস্যা কিন্তু আরো বেশি করে মানে বাড়বে, রিচ করবে। তো জল কম খেলে একটা বড় প্রবলেম হতে থাকে, এইটা একটা খুব বড় সমস্যা। তাই অন্তত জল খেতেই হবে। অনেকেই বলেন যে শীতকালে উঠতে ইচ্ছা করছে না, ইউরিনেশন হবে তার জন্য। কিন্তু মনে রাখবেন, ইউরিন বা সোয়েট বা সেবাম যাই আমাদের শরীর থেকে বের হচ্ছে না কেন, ওটা কিন্তু টক্সিক এলিমেন্ট বের হচ্ছে। তাহলে আমি কি করছি, টক্সিক এলিমেন্টগুলোকে ধরে রাখছি, চেপে রাখছি, তাহলে আমার শরীরটা কি করে ভালো হবে? এই থেকেই ইউটিআর প্রবলেম, এই থেকেই বার্নিং সেন্সেশন, এই থেকে বিভিন্ন ধরনের ইউরিন রিলেটেড প্রবলেম, বা যেগুলো মাইক্রোবিয়াল কালচার যদি করি দেখা যায় যে ব্যাকটেরিয়া রয়েছে, এরকম ধরনের সমস্যা হয়। তো তো সেই জন্য জল খাওয়াটা খুব বেশি জরুরি। শীতকালে কনস্টিপেশন খুব বেড়ে যায় এই একই কারণে, জল না খাওয়ার কারণে, ঠিক আছে। তো এই জিনিসগুলো একটু করতে হবে। এইবার আসি, অনেকেই প্রশ্ন করেন যে শীতকালে তো শুধুই তাহলে ফুলকপি বাঁধাকপি এইগুলো আমি খাবো না, তাহলে খাবোটা কি? প্রচুর সবজি আছে, ক্যাপসিকাম আছে, গাজর আছে, টমেটো আছে, ধনেপাতা আছে, আচ্ছা স্প্রিং অনিয়ন আছে, বেগুন আছে, শিম আছে, শিম যেটা ব্রড বিনস বা ফিল্ড বিনস হয় ওগুলো, নর্মাল বিনস আছে সেগুলো খান। এছাড়া তো প্রচুর সবজি, বিভিন্ন শাক পাওয়া যায়, সেগুলো খাওয়া শুরু করুন। অনেক ধরনের সবজি আছে কিন্তু। এইবার অনেকে আছে যে আমি হোস্টেলে থাকি, কি আমি জয়েন্ট ফ্যামিলিতে থাকি, তাহলে আমার এত রান্না করা পসিবল হয় না, তাহলে কি করব? সেই ক্ষেত্রে আমি যেটা বলবো যে অন্তত খাবারে 2টো তরকারি রাখুন। এমন একটা তরকারি যেটা হয়তো ফুলকপি বাঁধাকপিই হচ্ছে, ওর বাইরে হচ্ছে না, আর অন্য যে একটা তরকারি আছে সেই তরকারি বা সবজি আপনারা একটা শাকের সেদ্ধও করতে পারেন, লাইক লাউ শাক, কুমড়ো শাক বা লাউ শাক, শুধু লাউ শাক দিয়েও করতে পারেন, চচ্চড়ি হতে পারে, সিদ্ধ হতে পারে, ঠিক আছে। ভাজা না করে তরকারি করে কিছু একটা রান্না করতে পারেন, তো সেটা রাখুন খাবারে। কারণ শাকের মাত্রা তো প্রচুর পাওয়া যায়, মেথি শাক থেকে আরম্ভ করে প্রচুর পাওয়া যায়। বেগুন দিয়ে, বড়ি দিয়ে কোনো তরকারি হতে পারে। তো এইভাবে ভ্যারাইটি, ওই যে বললাম ভ্যারাইটি রাখতে হবে, ভেরিয়েশন না থাকলে কিন্তু হবে না এটা। কারণ পালং শাকটার মধ্যেও একটু ভাইটোজেনাস রয়েছে। আর একটা ভাইটোজেনাস এলিমেন্ট আছে, সেটা হচ্ছে জোয়ার, অর্থাৎ সরগাম মিলেট যেটাকে বলে, বা জোয়ার জেনারেলি আমরা খাই না, রাগি খাওয়া হয়, কিন্তু জোয়ার যেহেতু খাই না তো ওটা নেগলিজেবল। যদি কেউ কখনো রুটি বা কিছু করে থাকেন বা মিলেট খেয়ে থাকেন, তাহলে জোয়ারটাকে অ্যাভয়েড করবেন থাইরয়েডিজমের ক্ষেত্রে। তো এইটা ব্যাপার। আর সবজির মধ্যে যেটা বললাম যে যদি বাড়িতে ফুলকপি বাঁধাকপি প্রত্যেক সপ্তাহে হচ্ছে, প্রতিদিন হচ্ছে, তাহলে চেষ্টা করবেন উইকলি একদিন একবেলা খেতে, একবার, মানে ওয়ান টাইম খাবেন, একবারই খাবেন, আর মানে উইকলি একবার খাবেন, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপারটা রাখতে হবে।
আর একটা কি বলার, থাইরয়েডিজমের ক্ষেত্রে এইগুলোই মোটামুটি বলার। হ্যাঁ, আর একটা জিনিস, সেটা হচ্ছে টু ওয়ে কুক করতে হবে। টু ওয়ে কুক হচ্ছে দুবার কুক করতে হবে। দুবার কুক করার ব্যাপারটা হচ্ছে, প্রথমে যদি ফুলকপি বাঁধাকপি রান্না হয় বাড়িতে, ফার্স্ট অফ অল পুরো জিনিসটাকে আগে সেদ্ধ করে জল ফেলে দিন, নুন দিয়েও সেদ্ধ করতে পারেন, অসুবিধা নেই, কিন্তু দুবার কুক করতে হবে। ফার্স্ট টাইম আপনি একবার কুক করে মানে সেদ্ধ করে নিন, মানে আমি তেলে ভাজবো না জিনিসটাকে বা তরকারিতে কষাবো না, আগে আমি সেদ্ধ করে নেবো, ভাপিয়ে নেবো। ভাপিয়ে নেবো মানে কিন্তু সেদ্ধই করবো, নট অনলি ভাপিয়ে নেবো, পুরোপুরি সেদ্ধ করে কুক করে নেবো কপিগুলোকে। তারপরে সেটাকে এবার আমরা রোস্ট করছি, বা ফুলকপির রোস্ট হতে পারে, বাঁধাকপির কোনো একটা মাছের মাথা দিয়ে কারি হতে পারে, বা মাছের ঝোলে পড়তে পারে। এছাড়া তরকারি বা চচ্চড়ি তো হয়, এগুলো চিংড়ি দিয়ে হয়, অনেক ধরনের রান্না হয়, সেগুলো করতে পারেন, কিন্তু টু ওয়ে কুক করতে হবে। তো এই যা যা নিয়ম আমি বলে গেলাম, এইগুলো যদি আপনারা প্রত্যেক দিন, প্রেগনেন্সিতেও একইভাবে অ্যাপ্লিকেবল, যদি এগুলো করতে পারেন, তাহলে কিন্তু দেখা যাবে যে আমাদের দিন শেষে থাইরয়েডিজম নিয়ে কোনো প্রবলেম নেই। অ্যাকচুয়ালি মানুষ মেনটেন করে না, মানে 2 দিন করলাম, 3 দিনের দিন আবার ভুলে গেলাম, তো এই জিনিসগুলো আর কি রয়ে যায়। তো এগুলো যদি আমরা ঠিকঠাক মেনটেন করি, আমি শিওর, কারণ আমি আমার একজন খুব পরিচিত দিদি, উনি জাস্ট মা হয়েছেন, ওনার একটা বেবি হয়েছে, উনি প্রেগনেন্সি জার্নিতে পুরোপুরি আমার কেয়ারে ছিলেন, ওনার থাইরয়েডিজম ছিল, এবং প্রেগনেন্সিতে প্রবলেমও আসছিল, এবং থাইরয়েডিজম নিয়েই কিন্তু উনি খুব ভালো থেকেছেন পুরো প্রেগনেন্সি জার্নিতে। থাইরয়েডিজম বাড়েনি, সবচেয়ে বড় কথা ওয়েট বাড়েনি, এবং একটা খুব সুন্দর সুস্থ বেবি গার্লের জন্ম দিয়েছেন। তার মানে কি, থাইরয়েডিজম আমাদের পাশাপাশি থাকবে, কিন্তু আমরা যদি ওটাকে মেনটেন করি, ম্যানেজমেন্ট করি আমাদের, তাহলে কিন্তু সমস্যা আর কোথাও নেই। শুধু হাউ টু ম্যানেজ এটা জানতে হবে। আর এটা জানার জন্য আমরা তো অলওয়েজ আছি অ্যাজ এ হেলথ প্রফেশনাল, বা আপনার যে পুষ্টিবিদ যাদেরকে আপনি দেখাচ্ছেন তাদের সাথেও কন্ট্যাক্ট করতে পারেন। আমি তো সবসময় থাকবো, অলওয়েজ, যে কোনো টাইমে, সব কিছুর ক্ষেত্রেই হেল্প আমার থেকে আপনারা পেয়েই যান। হোপফুলি সবাইকেই করতে পারি। তো এটা তো থাকলোই, যখন নিজে হচ্ছে না তখন আপনারা একটু এক্সপার্টের সাজেশন নিন, ব্যাস এটুকুই বলার। আর যদি যোগাগুলো প্রত্যেকদিন করতে পারেন, এরকমও হতে পারে যে ধরুন 7 দিনে 7 দিন হলো না, বাট আমি 5 দিন করলাম, সেটাও কিন্তু অনেকটা। আর প্রেগনেন্সি কিন্তু শুয়ে বসে থাকার দিন নয়। প্রেগনেন্সি এমন একটা জার্নি, যারা এরকম অনেক মানুষ আছেন, এমন অনেক মহিলারা আছেন যারা ওয়ার্কিং লাইফের মানে ওয়ার্কিং আছেন, তারা হয়তো যেদিন ডেলিভারি তার আগের দিন পর্যন্ত তিনি কাজে গেছেন, যারা সোশ্যাল ওয়ার্কার, বা যারা ধরুন সিভিল সার্ভিসে আছেন, বা যারা ধরুন আর্মিতে আছেন, বা যারা ধরুন টিচার, স্কুল টিচার, তার তো প্রতিদিনই স্কুল যেতে হয়। এবার হ্যাঁ, আমরা একটা মাতৃকালীন ছুটি দেওয়া হয়, এবার সেটা আপনার উপর ডিপেন্ড করবে আপনারা কখন নেবেন। তার মানে আমরা যদি আমাদের ওয়ার্কিং যে আমাদের লাইফটা আছে সেটাকে যদি সুন্দরভাবে মেনটেন করতে পারি আমাদের ঘরের সাথে, সংসারের সাথে, তাহলে আমরা কেন থাইরয়েডিজমকে মেনটেন করতে পারবো না? কেন আমরা এক্সারসাইজ করতে পারবো না? কেন করতে পারবো না? সবই পারবো, মানুষ মাত্রই সব পারে। শুধু দরকার একটু মোটিভেশন, একটু সঠিক জ্ঞান। আর আমি বলবো সঠিক জ্ঞানটুকু নেবেন। এখন অনেক ধরনের রিলস জগতে এসে প্রচুর ভুল জিনিস ছড়াচ্ছে। আমি যতটা পারি আমার এই পেজ থেকে, আমার নিজস্ব ইনস্টাগ্রাম থেকে বা ইউটিউব থেকে আপনাদের যতটা পারি চেষ্টা করি অ্যাওয়ারনেসটুকু দেওয়ার। কারণ ডায়েট চার্ট অনেক পরে, যেটা আমি সবসময় বলে এসেছি এবং আমি নিজে মানি, সেটা হচ্ছে ডায়েট চার্টের অনেক 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 ঊর্ধ্বে হচ্ছে সচেতনতা। তো মানব সচেতনতা যদি আমরা রাখতে পারি, জনসচেতনতা যেটাকে আমরা বলি, সেটা যদি রাখি এবং আমাদের নিজেদের লাইফে অ্যাপ্লিকেবল করতে পারি, তাহলে দেখবেন লাইফে সব প্রবলেম, মানে ফিজিওলজিক্যাল প্রবলেম তো সলভ হয়ে যাবেই, অনেক সময় সাইকোলজিক্যাল প্রবলেম সলভ হয়ে যায়। কারণ মনে রাখতে হবে, পজিটিভ, নেগেটিভ, ডার্ক আর ডন ডাস্ট যাকে বলি, বা লাইট ডার্ক, সবই পাশাপাশি চলে। আমাদের পার্সপেক্টিভ, ওয়ে অফ থিঙ্কিং যদি আমরা বদলাতে পারি, আমাদের অ্যাকশনকে যদি আমরা পাল্টাতে পারি, তাহলে কিন্তু আমাদের লাইফটা খুব সুন্দর এবং সুস্থ হয়ে ওঠে। জীবনে দেখবেন মেয়েদের ক্ষেত্রে বলা হয় যে মেয়েরা অনেক বছর বেশি বাঁচে ছেলেদের থেকে, কিন্তু রোগে ভুগে বাঁচে। তো আপনারা রোগে ভুগে কেন বাঁচবেন? আপনাদেরও তো অধিকার আছে, আমাদের সবার অধিকার আছে ভালো থাকার, সুস্থ থাকার। তো সেই ধারণাটাকেই পাল্টানো আপনাদেরই হাতে, এবং পাল্টানোর সময় এসে গেছে যে আমরা মেয়েরাও প্রত্যেকেই আমরা রোগে ভুগে বাঁচবো না। আমরা সঠিক জনসচেতনতা নিয়ে যদি বাঁচতে পারি, তাহলে কোনো রোগ, কোনো সমস্যাই সমস্যা নয়। শুধু একটু দরকার মোটিভেশন আর সঠিক জ্ঞানের। ব্যাস এইটুকুই বলবো। সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, অ্যাকচুয়ালি তাই, যে সাধারণ মানুষের ক্ষেত্রে অনেক জিনিস অজানা থাকে, সেই জন্য আমি সবসময় বলি একটু এক্সপার্ট সাজেশন নিয়ে নিন, দেখবেন যে খুব ইজি হয়ে যাচ্ছে ব্যাপারটা।
যে কোনো ধরনের গাইডেন্সের জন্য আমার এখানে স্ক্রিনে দেওয়া নাম্বারটায় আমি পিন কমেন্ট করে দিচ্ছি, আপনারা একটু এখানে যোগাযোগ করে নেবেন, কোনো অসুবিধা নেই। আমি অলওয়েজ থাকি, সবসময় থাকবো। আর যে কোনো রকমের প্রবলেমের জন্য হেলথ রিলেটেড, ডায়েট রিলেটেড, যোগা রিলেটেড কোয়ারিজ এবং ডায়েট কনসালটেশনের জন্য এই নাম্বারে যোগাযোগ করবেন। আমি চেষ্টা করবো অলওয়েজ আপনাদের সাথে থাকার, পাশে থাকার। থ্যাংক ইউ সো মাচ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আগামী দিনে আবারও কিছু নতুন টপিক নিয়ে আমি ডায়েটিশিয়ান তামান্না সরকার আপনাদের সামনে আবারও চলে আসবো।